আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন পর্যন্ত অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছিলাম। আমরা ইকোনমিক্সের আরো অনেকগুলো ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কথা বলতে পারলে ভালো হইতো, বাট আমাদের কাছে খুব বেশি সময় নাই। আমাদের এরপরে পলিটিক্যাল হিস্ট্রিতে ঢোকা লাগবে, পলিটিক্স বোঝা লাগবে, তারপরে ফিলোসফি বোঝা লাগবে, তারপরে আরো অনেক সোশ্যাল মুভমেন্ট বোঝা লাগবে। ঠিক আছে, সো আই থিঙ্ক এই করতে অনেকগুলা ক্লাস লাগবে, তাই আমরা ইকোনমিক্সের অনেক গভীরে যাব না। সো আজকের ক্লাসে আমরা অল্প কিছু জিনিস বুঝবো যে আসলে ওয়ার্ল্ডের পলিটিক্স চালানোর ক্ষেত্রে যে ইকোনমিক বিষয়গুলা কিভাবে ভূমিকা রাখে। সে ফর এক্সাম্পল তোমরা শুনছো যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এই টাইপের সংস্থাগুলা, হ্যাঁ, এরা আসলে কিভাবে পৃথিবীর ইকোনমি নিয়ন্ত্রণের দ্বারা নিজেদের উপরে নিজেদের মানে ওই সকল ছোট ছোট দেশের প্রতি একটা ধরনের পলিটিক্যাল কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা করে। তারপরে তোমরা এরকম নাম শুনবা যে নিও কলোনাইজেশন, ঠিক আছে, নব্য কলোনিয়ালিজম। তারপরে তোমরা শুনবা হচ্ছে কি বলে নিও ইম্পেরিয়ালিজম, নয়া সাম্রাজ্যবাদ। ঠিক আছে, এই যে এই ধরনের ধারণাগুলা তোমরা শুনছো, এই জিনিসগুলো সম্বন্ধে আমরা একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, আমরা কলোনাইজেশনের সময় দেখানোর চেষ্টা করছিলাম যে কলোনাইজেশন হচ্ছে একটা রাষ্ট্র, সে একটা ছোট রাষ্ট্রকে দখল করবে না পুরাপুরি, বাট সেই রাষ্ট্রের ভিতরে যে সেই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে পুরাপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করবে। হইতে পারে সে তার নিজের আর্মি ওখানে মোতায়েন করবে, করে তার নিজের আর্মির মাধ্যমে সেই জায়গাকে কন্ট্রোল করবে, অথবা ওই এলাকার কোনো রাজাকে তার আন্ডারে বর্ষতা স্বীকার করায় তার থ্রু সেই জায়গাটাকে কন্ট্রোল করবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হইলো, তখন আসলে যে সিস্টেমটা আসলো, সেই সিস্টেমটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা আসলো, তারা চিন্তা করলো যে আমি যদি একটা জায়গায় আর্মি মোবিলাইজ করি, সেই জায়গায় যায় যদি মানুষজনকে হত্যা করি, সেই মানুষজনকে নিজের করায়ত্ত করার চেষ্টা করি, তাহলে ওই মানুষগুলা বেশি দিন তোমার আন্ডারে থাকতে চায় না। তারা একটা সময় পরে রিভোল্ট করে, বিদ্রোহ করে, এবং তোমাকে ওই জায়গা থেকে পিটায় পুটায় বাইর করে দেয়। তো এটা কোনো আসলে সাস্টেইনেবল ওয়ে না যে ওই জায়গাটাকে দখল করা। তার চাইতে একটা ভালো উপায়, আমরা যদি তাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে নিজেদের আন্ডারে নিয়ে আসতে পারি, অর্থনৈতিক জায়গাগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলেই আসলে আমরা আমাদের যে ইকোনমিক লাভ, মেইনলি তো আমরা ওইখানে গেছি নিজেদের অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য, রাইট? তো আমরা যদি অর্থনৈতিক লাভটা বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সাপও মরল, লাঠিও ভাঙলো না। এই পদ্ধতিটা আসলে খুবই ভালো হইতে পারে। এরই একটা অংশ হিসেবে তারা যেটা নিয়ে আসলো, সেটাকে বলা হয় নিও কলোনিয়ালিজম বা নব্য কলোনিয়ালিজম, বা একে আরো অনেক নামে ডাকা হয়। এর একটা অংশ হচ্ছে নিও ইম্পেরিয়ালিজম বা হচ্ছে নব্য সাম্রাজ্যবাদ। এটা বলতে আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়? এটা বলতে আসলে যেটা বোঝানোর চেষ্টা করা হয় সেটা হচ্ছে ধরো ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, কয়েকটা সংস্থার নাম শোনাই। একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা হচ্ছে আইএমএফ। আমরা অলরেডি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে কিভাবে আসলে ওয়ার্ল্ডে ডলার একটা হচ্ছে রিজার্ভ কারেন্সি হয়, এবং সেই রিজার্ভ কারেন্সি হওয়ার পরে কিভাবে ইন্টারন্যাশনাল ট্রেডে ডলারের আধিপত্য দেখায়। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ দুইটা অর্গানাইজেশন হয়, সেটা ওই ব্রিটেন উড কনফারেন্সেই হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। ওয়ার্ল্ড ব্যাংকের কাজ হচ্ছে মূলত বিভিন্ন দেশকে ডেভেলপমেন্ট ফান্ড দেয়া, ঠিক আছে, ডেভেলপমেন্ট ফান্ড দেয়া। আর আইএমএফ এর কাজ হচ্ছে কোন একটা দেশ যদি এমন অবস্থায় পড়ে যে সে একদম দেউলিয়া হয়ে গেছে, তো এইরকম একটা দেউলিয়া কান্ট্রিকে বাঁচানোর জন্য, বা একটা দেশের অবস্থা খুবই সিচুয়েশন খারাপ, এইরকম একটা সিচুয়েশনে একটা দেশকে প্রোটেক্ট করার জন্য সে হচ্ছে লোন দিয়ে থাকে। ঠিক আছে, এখন ডেভেলপমেন্ট মানে ধরো কোন একটা রাষ্ট্রের স্কুল কলেজ বানানো লাগবে, হাসপাতাল বানানো লাগবে, শিল্প প্রতিষ্ঠান বানানো লাগবে, ইকোনমি তৈরি করা লাগবে, রাস্তাঘাট বানানো লাগবে, এই ধরনের বাজেটকে দেয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আর একটা রাষ্ট্র হচ্ছে যেমন শ্রীলঙ্কার মতো, শ্রীলঙ্কা কিছু বছর আগে দেউলিয়া হয়ে গেছিল, শ্রীলঙ্কার অবস্থা, শ্রীলঙ্কার ঋণ পেমেন্ট করতে পারতেছে না, ওদের কাছে হচ্ছে ডলার নাই, তখন ওই ধরনের কান্ট্রিকে ইকোনমিক সহায়তা দেওয়া হয়, যেই সহায়তার মাধ্যমে সে অ্যাটলিস্ট ওই যাত্রাটাকে পার করে নিয়ে যেতে পারে। এখানে একটা জিনিস বুঝতে হবে, একটা কান্ট্রি কখনো পুরাপুরি দেউলিয়া হয় না। কেন? কারণ কান্ট্রি প্রত্যেক বছর উৎপাদন করবে এবং প্রত্যেক বছর সে ট্যাক্স পাবে, প্রত্যেক বছর সে ইনকাম করতে পারবে। তার মানে যেহেতু তার কাছে অনেক পরিমাণে রিসোর্স আছে, অ্যাসেট আছে, যেমন তার কাছে ল্যান্ড আছে, তার কাছে হচ্ছে শিল্প প্রতিষ্ঠান আছে, তার কাছে এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে, তার কাছে হচ্ছে কি বলে তার বিভিন্ন গোল্ড রিজার্ভ আছে, তারপরে সে অনেক জিনিস প্রডিউস করতে পারে, সে বিভিন্ন দেশে তার দেশের জনসংখ্যাকে রপ্তানি করে রাখছে, যেখান থেকে তার কাছে রেমিটেন্স আসে, তার মানে প্রত্যেক বছর সে কিন্তু টাকা পায়। ঠিক আছে, সো যেহেতু সে প্রত্যেক বছর টাকা পায়, সো আলটিমেটলি রাষ্ট্র কখনো পুরোপুরি ভাবে দেউলিয়া হইতে পারে না। ঠিক আছে, এখন এইরকম সিচুয়েশনে যেটা করবে একটা ভঙ্গুর রাষ্ট্র যার অর্থনৈতিক অবস্থা খুবই বাজে, তখন আসলে সেই সকল কান্ট্রিকে তারা যেটা দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে ঋণ।
ঠিক আছে। এবং ঋণ দিয়ে সাধারণত IMF বাঁচানোর চেষ্টা করে হচ্ছে দেউলিয়া কান্ট্রিকে, এবং ওয়ার্ল্ড ব্যাংক ওই দেশগুলাকে যদি আমি ডেভেলপ করতে চাই, সেই ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে আসলে ঋণ দেওয়ার চেষ্টা করি। এখন এই যে ঋণগুলা দিল, এইটার কি আসলে কোনো পরিণতি নাই, বা এটা আসলে এটার ভালো দিক কি বা খারাপ দিক কি? ঠিক আছে, মেইন কথা হচ্ছে এই জিনিসগুলো তারা কখনো ফ্রি দেয় না। তারা যখন কোনো একটা ঋণ দেয় তার জন্য তারা কিছু শর্ত দেয়। ঠিক আছে, তাদের শর্তগুলা কি? যেমন আপনার দেশকে উন্মুক্ত করতে হবে, আপনার দেশে ফ্রি ট্রেড, ঠিক আছে, ফ্রি ট্রেড চালু করতে হবে। তারপরে সে আপনাকে বলে যে আপনার দেশে যে ট্যাক্স টু ইনকাম রেশিও, ঠিক আছে, এইটা বাড়াইতে হবে। তারপর সে আপনাকে বলে যে হচ্ছে বহির্বিশ্বের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে, সেই মাল্টিন্যাশনাল কোম্পানিকে আপনার দেশে অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে, তারপরে সে আপনাকে বলে যে হচ্ছে আপনি আপনার দেশে যে যখন সাবসিডি দেন, অর্থাৎ এগ্রিকালচারে যে সাবসিডি দেন, ভর্তুকি দেন, যে প্রত্যেক বছর সারে গভর্নমেন্ট এত এত হাজার কোটি টাকা সাবসিডি দেয়, এই সাবসিডি আপনি দিতে পারবেন না। ঠিক আছে, এটার পরিমাণ আপনাকে কমাইতে হবে। তারপরে সে আপনাকে বলে আপনি আপনার যে স্মল বা ছোট ছোট বা হচ্ছে মানে মেইন ইকোনমিক যে জায়গা আছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেমন গার্মেন্ট সেক্টর, ঠিক আছে, এই ধরনের নতুন কোম্পানি, বা একটা সুন্দর টার্ম আছে এটাকে বলা হয় ইনফ্যান্ট কোম্পানি বা শিশু কোম্পানি, ঠিক আছে, যারা কেবল তৈরি হচ্ছে, বা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, যেমন বাংলাদেশের লেদার ইন্ডাস্ট্রি এখনো ফুললি ডেভেলপ করে নাই, কিন্তু ডেভেলপিং একটা অবস্থায় আছে। সরকার কি করে, এই ধরনের ইন্ডাস্ট্রি গুলাকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দেয়, নাহলে তাদের ট্যাক্স মওকুফ করে, নাহলে তাদের জন্য আসলে লোন মানে ফ্রি লোনের ব্যবস্থা করে। সো এই ধরনের জায়গায় আপনি কোনো ধরনের সহায়তার পরিমাণ বাড়াইতে পারবেন না, এই জিনিসগুলোর পরিমাণ আপনাকে কমাইতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রত্যেকটা জিনিস কিসের সাথে থাকে, যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিতে চান, যদি আপনি IMF থেকে লোন নিতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে এই কাজগুলো করা লাগে। এই ছাড়া আরো অনেক স্ট্রাকচারাল পরিবর্তন বলে, তারা বলে যে আপনার দেশে কারাপশনের পরিমাণ কমানো লাগবে, তারপরে তারা আপনাকে বলে যে আপনার দেশে ডেমোক্রেসি নিয়ে আসা লাগবে, তারপরে হচ্ছে তারা ইভেন মানে পারলে অনেক সময় মিলিটারি যে রিফরমেশন গুলো আছে এগুলার মধ্যেও তারা আসলে হাত দেয়। এরকম অনেকগুলা শর্ত তারা আসলে এজ এ প্যাক হিসাবে আপনাকে দেয়। ঠিক আছে, এবং তোমরা রিসেন্টলি দেখে থাকবা যে বাংলাদেশ সরকার হচ্ছে কি বলে কয়েকটা রিফরমেশন নেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, বাংলাদেশ সরকার হচ্ছে বিদ্যুতের দাম কমানো, তারপরে হচ্ছে বাংলাদেশে এই যে মোবাইল মার্কেট বন্ধ করা, তারপরে হচ্ছে বাংলাদেশের হচ্ছে ট্যাক্স টু ইনকাম রেশিও বাড়ানো। যেমন বাংলাদেশে হচ্ছে টোটাল যে জিডিপিতে ট্যাক্সের মেইন ট্যাক্স আসে, আমাদের সবচেয়ে বেশি ইনকাম হয় আমাদের ভ্যাট থেকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা যখন কোনো একটা জিনিস কিনি সেই জিনিসের উপরে একটা ভ্যাট থাকে 15% বা 7.5%, সেই ভ্যাট থেকে আমাদের দেশের হাইয়েস্ট ইনকাম আসে। বাট অ্যাকচুয়ালি একটা ডেভেলপ কান্ট্রিতে ম্যাক্সিমাম ইনকাম আসার কথা ছিল ইনকাম ট্যাক্স থেকে। আমাদের দেশে ইনকাম ট্যাক্স দেয় মাত্র টোটাল ট্যাক্স পেয়ারের মাত্র 7.5% হচ্ছে ইনকাম ট্যাক্স দেয়। এটা আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্য। ঠিক আছে, ধরো আমেরিকা বা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে ইনকাম ট্যাক্সের পরিমাণ প্রায় 50% বা 50-60%। ঠিক আছে, তাহলে আমাদের দেশে যেটা হয়, যাদের ইনকাম বাৎসরিক ইনকাম হচ্ছে 3,50,000 টাকার নিচে, তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। যেমন আমি, তুমি, আমরা সবাই, আমরা কি কোনো ইনকাম ট্যাক্স দিছি বছরে? আমরা তো দেই না। তাহলে যাদের ইনকাম 3,50,000 টাকার নিচে তারা কোনো ইনকাম ট্যাক্স দিবে না, যাদের এর উপরে তারা ইনকাম ট্যাক্স দেয়। ঠিক আছে, এখন ওই হিসাবে যদি ইনকাম ট্যাক্স দাও, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আসলে এই ব্র্যাকেটের নিচে পড়ে, যার বিধায় আমরা আসলে ম্যাক্সিমাম ট্যাক্সটা আসলে ইয়া থেকে পাই না, ইনকাম ট্যাক্স থেকে পাই না। তো ওরা বলে যে আপনাকে ইনকাম ট্যাক্সের পরিমাণ বাড়াইতে হবে। ঠিক আছে, তো এই যে এই পরিবর্তনগুলা তুমি যদি একটু খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা আসলে না ওই কান্ট্রিটা যে দাঁড়াবে, সেই দাঁড়া হওয়ার যে ভিত্তিটা, সেই ভিত্তিটাকে তারা দুর্বল করে দেয়। যেমন খেয়াল করে দেখো, সে কি বলতেছে, আপনার দেশে সাবসিডি দেওয়া যাবে না। তাহলে আপনার দেশের এগ্রিকালচারাল ল্যান্ড তো ডেভেলপ করে নাই, আপনার দেশের কৃষকরা খুব বেশি শিক্ষিত না, আপনার দেশে তো সারের দাম অনেক বেশি, আপনার দেশে রাশিয়া থেকে সার নিয়ে আসা লাগে। এখন এইরকম সিচুয়েশনে যদি আপনি সারে সাবসিডি না দেন, ইলেকট্রিসিটিতে সাবসিডি না দেন, ওই গ্রামের ওই কৃষকগুলো, নরমাল মানুষগুলো তো প্রোডাক্টিভিটি শো করতে পারবে না। তারা যখন বাজারে যা বিক্রি করতে যাবে, তাদের যে প্রোডাকশন কস্ট আসবে, তাদের প্রোডাকশন কস্ট তো হচ্ছে বাজারে যেই দামে হচ্ছে তুমি জিনিসটা বেচবা, সেই জিনিসের দামের চাইতে তো অনেক বেশি হয়ে যাবে প্রোডাক্টের দাম। ঠিক আছে, সো আলটিমেটলি প্রোডাকশন কস্ট যখন অনেক বেশি হয়ে যাবে, প্রত্যেকটা ফার্মার কি লসের মধ্যে পড়বে। কারণ প্রত্যেকটা ফার্মার লসের মধ্যে চলে গেলে কি হবে, আপনার এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বন্ধ হয়ে যাবে। আর এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বন্ধ হয়ে গেলে কি, আপনার দেশে ফার্মাররা জবলেস। ঠিক আছে, এবং কিন্তু আপনি কি খায়া পয়রা বাঁচবেন না? তাহলে আপনার কি চাল লাগবে, তেল লাগবে, ডাল লাগবে, ওগুলো আপনি কি করবেন? তখন আপনি অন্য একটা থার্ড কান্ট্রি থেকে, এই কান্ট্রি থেকে আপনি ইম্পোর্ট করবেন, তাহলে আপনার ইম্পোর্টের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, এখন যদি ইম্পোর্টের পরিমাণ বেড়ে যায়, তাহলে আপনার ইকোনমির উপরে আরো চাপ পড়বে। ঠিক আছে,
তারপরে আপনি চিন্তা করেন, আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে অ্যাক্সেস দিচ্ছেন। আপনি চিন্তা করেন আমাদের মার্কেটে আমরা বাংলাদেশের কোম্পানির প্রোডাক্ট কই পাই? আমাদের মার্কেটে লেস আছে, কোকা কোলা আছে, পেপসি আছে, ডাব আছে, সব দেখবেন ইউনিলিভার, নেসলে, এই ধরনের বড় বড় কোম্পানিগুলো, ঠিক আছে, সব ইন্ডিয়ান কোম্পানি দিয়ে বাংলাদেশে ভরা, ঠিক আছে, জার্মান কোম্পানি দিয়ে বাংলাদেশে ভরা, ইউএস এর কোম্পানি দিয়ে ভরা। কেন আমরা কি নর্মাল সাবান তৈরি করতে পারি না? আমরা শ্যাম্পু তৈরি করতে পারি না? আমরা চিপস তৈরি করতে পারি না? আমরা তো পারি। প্রত্যেকটা জিনিস কেন আসলে আমাদের বাইরে থেকে নিয়ে আসা লাগে? কারণ আমরা কি করছি, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর অ্যাক্সেস আমরা বাংলাদেশে দিছি, যেই কারণে আমার দেশের ওই চিপসের কোম্পানিগুলো দাঁড়াইতে পারে না। কারণ চিন্তা করো, কোকাকোলা যদি সে তার পুড্ডটা প্রত্যেক বছর সে খরচ করে হচ্ছে 10,000 কোটি টাকা, ঠিক আছে, সে ধরো প্রত্যেক বছর 10,000 কোটি ডলার সে খরচ করে, ঠিক আছে, 10,000 না, ধরো 1,000 কোটি ডলার সে প্রত্যেক বছর খরচ করে। বাংলাদেশে একটা বেভারেজ কোম্পানি কয় টাকা খরচ করতে পারবো? 100 কোটি টাকা খরচ করতে পারবো। তাহলে যে বছরে 100 কোটি টাকা খরচ করে আর যে 1,000 কোটি টাকা খরচ করে, ওই বড় কোম্পানির সামনে আপনি টিকে থাকতে পারবেন না। কারণ সে ভালো ভালো অ্যাড দিবে, সে বেশি টাকা রিসার্চে ব্যবহার করবে, তার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে, সে ভালো ভালো সায়েন্টিস্ট নিয়ে আসবে। এখন একই বাজারে, এবং সে কি চাইলে কম দামে আপনাকে প্রোডাক্ট দিতে পারে, সে লসে বিজনেস করতে পারে, অনেকদিন লসে বিজনেস করতে পারে, কিন্তু আপনি তো বেশি দিন লসে বিজনেস করতে পারবেন না, আপনার তো টাকা নাই। সো বাই ডিফল্ট আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে বাংলাদেশে যদি বিজনেস শুরু করতে চান, ওদের সাথে টেক্কা দিয়ে টিকে থাকতে পারবেন না। তাহলে মাল্টি ন্যাশনাল কোম্পানি আপনার দেশে যদি অ্যাক্সেস পায়, আপনি টিকে থাকতে পারলেন না। তারপরে আপনি কি করতেছেন, আপনার ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করা দরকার, বিকশিত হয় নাই, তাদেরকে আপনি যে বাঁচানোর জন্য যে লোন দিতে চাচ্ছিলেন, বা তাদেরকে যে আপনি ট্যাক্স মকুব করতে চাচ্ছিলেন, তাদের জন্য যে সুরক্ষা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করতেছিলেন, সেটাও করা যাবে না। সেটা যদি না করা যায়, তাহলে বাংলাদেশের নতুন ইন্ডাস্ট্রি দাঁড়াবে কিভাবে? যে বাংলাদেশের লেদার ইন্ডাস্ট্রি দেখো দাঁড়াইতে পারে নাই, বাংলাদেশে আরো কেন ইন্ডাস্ট্রি হলো না? একমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেন পুরোপুরি দাঁড় হয়েছে? কেন বাকি কাজ করার কি বাংলাদেশের সামর্থ্য নাই? আছে তো। তাহলে বাংলাদেশে কেন গাড়ি অ্যাসেম্বল হয় না? বাংলাদেশে কেন আসলে হচ্ছে ধরো কেমিক্যাল হচ্ছে তোমার তৈরি হয় না? বাংলাদেশে কেন লবণ ইন্ডাস্ট্রি দাঁড়ায় নাই? ঠিক আছে না, সিমেন্ট ইন্ডাস্ট্রি কেন বাংলাদেশের নিজস্ব না? এই যে প্রত্যেকটা কোশ্চিন কেন তৈরি হয় নাই, এই সকল জায়গাগুলোতে আপনাকে বুঝতে হবে যে এই ধরা তুমি যদি ওখান থেকে লোন নাও, তাহলে সে আপনাকে বলবে আপনার ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিগুলোকে কোনো ধরনের দেওয়া যাবে না, তাহলে নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে না, ঠিক আছে। তো এইরকম যদি হয়, তারা আবার বলবে যে কারাপশনের পরিমাণ কমাইতে হবে। তো কারাপশনের পরিমাণ কমানোর জন্য তারা দেখা যাবে যে বিভিন্ন অপারেশন চালাবে, কাগজে কলমে কারাপশন কমানো দেখাবে, ঠিক আছে, ছোট ছোট কারাপশন বন্ধ করবে, যে হ্যাঁ এলাকায় ছোট একজন ব্যবসায়ী, সে হচ্ছে একজনের কাছে বেশি দামে হচ্ছে জিনিস বিক্রি করতেছিল, বা হচ্ছে দোকানদার হচ্ছে তার যে ওয়েইং স্কেলে কম দামের চাইতে মানে বেশি প্রোডাক্ট জায়গায়, মানে সেখানে হচ্ছে কি বলবো, মানে পরিমাণ কম দেখাচ্ছিল, যে ঠিক আছে ওয়েইং স্কেলটাই ডিফল্ট মানে ফল্টি, ঠিক আছে, যে 1,000 গ্রামের জায়গায় 900 গ্রাম দেখায়, এই ধরনের সে হচ্ছে কারাপশন সে আটকাবে। কিন্তু গভর্নমেন্ট যে ধরো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য 10,000 কোটি টাকা খরচ করলো, সরি 1 লাখ কোটি টাকা খরচ করলো, যেখানে হয়তো বা 50,000 কোটি টাকা দিলেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে যেত। এই যে মাঝখানে 50,000 কোটি টাকার বড় বড় স্ক্যাম, এই স্ক্যাম গুলা কি হবে, ওই পেপারের আন্ডারে থেকে যাবে, অর্থাৎ পেপারের জিনিসটা দেখানো হবে ওইটা তো আসলে দাম 1 লাখ কোটি টাকাই ছিল, ঠিক আছে, অর্থাৎ বড় বড় যে দুর্নীতিগুলো সেটা কাগজ বিভিন্ন ধরনের কি বলবো জিনিসের মধ্যে ধামা চাপা পড়ে যাবে। আর ছোট ছোট যে ইয়াগুলো আছে, যে তুমি পুলিশকে ঘুষ দিচ্ছিলা, পাসপোর্ট অফিসে দুর্নীতি হচ্ছিল, এগুলাকে মানে বন্ধ করে কয়েকজন মানুষকে জেলে ঢুকায়, মানুষকে ভয় দেখায়, কিছু হচ্ছে লাফালাফি করে, এগুলাকে বন্ধ করে দেখানোর চেষ্টা করা হবে যে কারাপশন অনেক আমরা কমায় ফেলাইছি, ঠিক আছে। কিন্তু আদতে যে মেইন কারাপশন, যে মেইন সোর্স, ঠিক আছে, যে বাংলাদেশে পুলিশ সারা বছর আর কয় টাকার দুর্নীতি করে, কিন্তু একটা বড় প্রজেক্টে একজন সচিব বা একজন মন্ত্রী বা একজন আমলা তো দেখা যাবে যে 1 বছরে তার চাইতে বেশি টাকা দুর্নীতি করে। কিন্তু আপনি ওই জিনিসগুলো বন্ধ করতে পারেন না, রাদার দেন আপনি ছোট ছোট দুর্নীতি বন্ধ করে এমন একটা শো আপ করার চেষ্টা করেন যে আপনার দেশের ইন্ডাস্ট্রি দুর্নীতি মুক্ত হয়ে গেছে। তাহলে এই যে এই জিনিসগুলো হয়, আলটিমেটলি কি হয়, এই নতুন যে কান্ট্রিগুলো যারা ডেভেলপিং কান্ট্রি আছে, তারা কখনো আসলে অনেক বড় হইতে পারে না, সারা জীবন এই জিনিসের প্রতি তারা বন্ধ হয়ে থাকে, ঠিক আছে। এবং তারা যখনই একটু লাভ করতে যায়, তখনই আবার দেখা যায় একটা ইকোনমিক প্রেসার চলে আসে, যখন ইকোনমিক প্রেসার চলে আসে তারা আবার লোনগ্রস্ত হয়, লোনগ্রস্ত যখন হয় তখন তারা আবার ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর কাছে ফেরত যায়, ওরা আবার তাকে ঋণ দেয়, বিনিময়ে আবার বলে ইয়াগুলা মেনে চলো, শর্তগুলো মেনে চলো, তারা আবার এই শর্তগুলো মানতে চায়, কিছু বছর চলার পরে আবার তারা লোনগ্রস্ত হয়, যখনই লোনগ্রস্ত হয় আবার ওদের কাছে যায়, ওরা আবার তোমাকে লোন দেয়, তুমি আবার হচ্ছে কি বলে ওদের শর্ত মেনে চলো, তার মানে তুমি কোনোদিন ওই শর্ত থেকে বেরোতে পারো না। তাহলে ব্যাপারটা কি এইরকম হইলো না, তুমি কাইন্ড অফ ওদের দাস, বুঝতে পারতেছো কিনা? আচ্ছা আমি দেখাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর কি লাভ, বাট আমরা এখান থেকে যে কনক্লুশনে আসার চেষ্টা করতেছি সেটা হচ্ছে তুমি ওদের কথা ছাড়া আর অন্য কোনো কথা মাইনা চলতে পারো না। তাইলে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর মতো প্রতিষ্ঠান যদি তোমাকে এইটা ঠিক করে দেয় যে তোমার ইকোনমিক পলিসি কি হবে, তোমার পলিটিক্যাল পলিসি কি হবে,
তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল পলিসি কি হবে, তুমি কার সাথে বিজনেস করবা, কার সাথে বিজনেস করতে পারবে না, জনগণের সাথে তোমার কি ধরনের অংশগ্রহণ হবে, জনগণ তোমাকে কিভাবে ভোট দিবে, তোমার দেশে ডেমোক্রেসি থাকবে কিনা, ভোটাধিকার কতখানি হওয়া লাগবে, কারাপশন কিভাবে ঠিক হওয়া লাগবে, এটা যদি তোমাকে বলে, তাহলে তোমার কি একটা রাষ্ট্র হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সভরেনিটি, তাই না, সার্বভৌমত্ব, এই জিনিসটা কি আর আছে? এই জিনিসটা কি আর আছে তোমার? নাই তো। সভরেনিটি মানে কি? আমি সার্বভৌম, তার মানে সবকিছু ডিসিশন আমি নেব। তাহলে আমার দেশের মুদ্রা পলিসি কি হবে, আমি কাকে সাবসিডি দিব, আমার দেশে কোন কোম্পানি চলবে, আমি কার সাথে বিজনেস করবো, এটা আমার দায়িত্ব, আমার বুঝার কথা। কিন্তু এই ডিসিশন কি আর তোমার কাছে আছে? নাই তো। তাহলে তুমি কাইন্ড অফ ওর একটা দাসের মতন না, তোমার একটা প্রভু পায়ে গেলা, যে প্রভুর বাইরে তুমি যাইতে পারো না। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে নব্য কলোনিয়ালিজম বা নয়া ইম্পেরিয়ালিজম, ঠিক আছে, বা নব্য সাম্রাজ্যবাদ যেটাকে বলা হয়। সাম্রাজ্যবাদে কি হইতো, একটা রাজা একটা রাজ্যকে দখল করতো, দখল করে ওই রাজাকে বলতো তুমি আমার অধীনতা মেনে নাও, আমি যা বলবো তুমি মেনে নিবা। তখন ওই রাজা তাকে ওই জিনিসটা মানতে বাধ্য করতো। এখন আমি যে আর্মি দিয়ে ইনভেট করতেছি না, তাদের উপরে আমি অত্যাচার চালাচ্ছি না, কিন্তু ইকোনমিক্যালি তাদের উপরে প্রেসার দিচ্ছি, কারণ আমার টাকা তো তুমি খাইছো, তাহলে আমার টাকা তোমার, আমার কথা তোমার মেনে চলা লাগবে। তাহলে কি একই সিস্টেম, আমি তখনও তাদেরকে আমার বশ্যতা স্বীকার করতাম, আমার দাসত্ব করাইতাম, এখনো আমি তাদেরকে আমার দাসত্বই করাচ্ছি, আমার বশ্যতাই মানাচ্ছি। কিন্তু এখন আমি কোনো মিলিটারি পাঠাচ্ছি না, আমরা সুন্দর স্যুট বুট পরে কফির গ্লাস হাতে করে নিয়ে একদম চকচকা সানগ্লাস পরে যে একটা সুন্দর টেবিল এসি রুমের মধ্যে বসে বসে আরেকটা দেশকে শোষণ করতেছি, ঠিক আছে। এবং তারা হচ্ছে আগে যেটা করতো, আমার কাছে বন্দুক গুলি দিয়ে মারামারি করতো, এখন সুন্দর মতো এসে পেন অ্যান্ড পেপার নিয়ে আমার কাছে এসে সুন্দর মতো আমার সকল দাবি দাওয়া মেনে নিচ্ছে এবং আমার কোম্পানিকে বিজনেস করতে দিচ্ছে। বুঝা গেছে? তাহলে এর মাধ্যমে যেই ডেভেলপিং কান্ট্রিগুলো আছে, এখানে কয়েকটা জিনিস তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে লোয়ার মিডল ইনকাম ট্র্যাপ, একটা হচ্ছে ধরো আমরা শুরু থেকে শুরু করি, একটা হচ্ছে পোভার্টি ট্র্যাপ, ঠিক আছে, পোভার্টি ট্র্যাপ। এরপরে আসে হচ্ছে লোয়ার মিডল ইনকাম ট্র্যাপ, এরপরে আসে হচ্ছে হায়ার মিডল ইনকাম ট্র্যাপ। এই জিনিসগুলো আসলে কি, মনে করো আফ্রিকার একটা কান্ট্রি, ঠিক আছে, আফ্রিকার একটা কান্ট্রি, ধরো সে বুরুন্ডি, ঠিক আছে। বুরুন্ডিতে আসলে কিছুই নাই, ওদের দেশে ইলেকট্রিসিটি নাই, ওদের দেশে শিক্ষা ব্যবস্থা নাই, ওদের দেশে হেলথ কেয়ার নাই, ওদের দেশে কোনো ধরনের রোড ইনফ্রাস্ট্রাকচার নাই, কিচ্ছু নাই। তাহলে বুরুন্ডি একটা খুবই গরিব এবং ফকির একটা কান্ট্রি। তাহলে বাংলাদেশে একটা টাইমে 71 সালে একটা গরিব ফকির কান্ট্রি ছিল, কিন্তু বাংলাদেশ এখন একটা বড় একটা কান্ট্রি হয়েছে না, আমাদের ইকোনমি প্রায় কত $450 বিলিয়ন হয়েছে, আমাদের মাথা পিছু আয় প্রায় $3000 কাছাকাছি চলে আসছে, আমাদের শিক্ষার হার কত 75% হয়ে গেছে, আমাদের এখন ইলেকট্রিসিটি দ্বারা আমরা স্বয়ংসম্পূর্ণ, সব জায়গায় আমাদের ইলেকট্রিসিটি থাকে। তাহলে আমরা তো ওই জায়গা থেকে ডেভেলপ করছি না। তার মানে বাংলাদেশ কিন্তু দেখো, বাংলাদেশ ইজ নো লঙ্গার পোর, বাংলাদেশ পোভার্টি ট্যাপ পার করে আসছে, বুঝা গেছে। কিন্তু বুরুন্ডি এখনো কি করছে, পোভার্টি ট্যাপ পার করে আসতে পারে নাই, বুঝা গেছে। ওদের দেশে দেখা যাচ্ছে এখনো মানে মানুষ যেহেতু শিক্ষিত না, ইকোনমি ডেভেলপ হয় নাই, রাস্তাঘাট ডেভেলপ হয় নাই, কেউ হচ্ছে মানে বুরুন্ডিতে কিছু নাইও, কেউ বুরুন্ডির ব্যাপারে আসলে কোনো রকম কনসার্নই শো করে না, কেউ যে তাকে লোন দিবে, কেউ যে তাকে টাকা দিবে, কেউ যে তাদের উন্নতি করতে চায়, এরকম কোনো জায়গা নেই, ঠিক আছে। তো এরা ওই পোভার্টি ট্র্যাপের মধ্যে পড়ে আছে, ওরা গরিব, আরো বেশি গরিব হচ্ছে, যেহেতু তারা গরিব। মানে এই জিনিসটা আসলে কি বলে, যে তোমরা বলছো না দারিদ্রের দুষ্ট চক্র, দারিদ্রের দুষ্ট চক্র আসলে জিনিসটা কি, তারা হচ্ছে গরিব, যেহেতু তারা গরিব, তাদের কাছে কি নাই, তাদের কাছে ইনকাম নাই, ঠিক আছে। ইনকাম যেহেতু নাই, তার মানে তাদের কাছে কি মানি শর্টেজ আছে। এখন মানি শর্টেজ যেহেতু আছে, তখন কি হচ্ছে, ওরা কোনো জায়গায় ইনভেস্ট করতে পারতেছে না। ইনভেস্ট যদি করতে না পারে, ওদের কোনো কোম্পানি দাঁড় হচ্ছে না, ওদের দেশে যখন কোনো কোম্পানি দাঁড় হচ্ছে না, তখন ওদের দেশে কোনো ধরনের এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না। যখন কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, তখন আসলে কি হচ্ছে, ওদের দেশে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার বেকার মানুষ, এবং বেকার মানুষ মানে কি, গরিব মানুষ যার কাছে কোনো টাকা নাই। তাহলে কি আবার কি নো মানি, কোনো টাকা নাই। এই জিনিসটা আবার কি করতেছে, তাদেরকে আরো গরিব বানাইতেছে, মোট তারা আরো পোর হচ্ছে। আরো পোর হইলে কি হবে, তাদের ইনকাম আরো কমে যাবে, সেম এই জিনিসটা ঘুরতে থাকবে। তো সময়ের সাথে সাথে কি হচ্ছে, তারা গরিব থেকে গরিব, গরিব থেকে গরিব, গরিব থেকে গরিব, এই ট্র্যাপ থেকে তারা বের হয়ে আসতে পারতেছে না। ওরা ওই পোভার্টি ট্র্যাপে পড়ে আছে। চিন্তা করো, আফ্রিকার কান্ট্রিগুলো আজ থেকে 200 বছর ধরে গরিব আছে, এখন পর্যন্ত তো তারা গরিব, কেন বের হয়ে আসতে পারতেছে না? কারণ ওই পোভার্টি ট্র্যাপ তারা বের করে আসতে পারেনি, বুঝা গেছে। এখন লোয়ার মিডল ইনকাম ট্র্যাপ বলতে আসলে কি বোঝায়, যেমন বাংলাদেশ এখন যেখানে পড়বে, এটারে বলা হয় লোয়ার মিডল ইনকাম ট্র্যাপ। লোয়ার মিডল ইনকাম ট্র্যাপ বলতে আসলে বোঝায় যে তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডেভেলপমেন্ট করে ফেলছো, ঠিক আছে, যে তোমার মাথা পিছু আয়, যে তুমি আর হচ্ছে ওই যে কি বলে কি জানো এলডিসি ভুক্ত কান্ট্রি, তুমি আর নো লঙ্গার এলডিসি ভুক্ত কান্ট্রি না। এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে। পৃথিবীতে এখন 44টা এলডিসি কান্ট্রি আছে, ঠিক আছে, 44টা কান্ট্রি আছে যারা হচ্ছে
এলডিসি ভুক্ত। এর মধ্যে বাংলাদেশ, নেপাল, আর আরেকটা কি জানো সান পাওলো না কি জানো এরকম একটা কান্ট্রি আছে। এই 3টা কান্ট্রি হচ্ছে 2026 সালে এলডিসি থেকে গ্রাজুয়েট করবে, তখন ওইটার পরিমাণ হয়ে যাবে হচ্ছে 41টা কান্ট্রি। বুঝা গেছে? এদের কি হয়েছে, মাথা পিছু আয় ওদের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন মাথা পিছু আয় এখন তাদের হচ্ছে 1200 সামথিং, $1260 বেশি হচ্ছে মাথা পিছু আয় হওয়া লাগবে। হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স আছে, হিউম্যান ডেভেলপ ইন্ডেক্সে ওর পরিমাণ হচ্ছে কত 60-র উপরে মার্ক থাকা লাগবে। এরকম কয়েকটা ক্রাইটেরিয়া আছে। এডুকেশনে আপনার একটা সার্টেন হচ্ছে কি বলে শিক্ষিত জনগোষ্ঠী থাকা লাগবে। এগুলো যদি আপনি পার করেন কনসিকিউটিভলি কয়েক বছর ধরে, তাহলে একটা সময় পর আপনাকে এলডিসি থেকে গ্রাজুয়েট করবে। ঠিক আছে? এখন যারা এলডিসি ভুক্ত কান্ট্রি ছিল তারা কিছু মানে সার্টেন সুবিধা পাইতো। ঠিক আছে? এই যে বুরুন্ডির কথা বললাম, এই বুরুন্ডিও কিন্তু একটা এলডিসি ভুক্ত কান্ট্রি, এ কিন্তু সার্টেন সুবিধা পায়। এ কি সুবিধা পায়? এই যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বললাম, ঠিক আছে, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে সবচাইতে কম সুদে, ঠিক আছে, মিনিমাম ইন্টারেস্টে তোমার ইয়া পায়, লোন পায়। ঠিক আছে? তারপরে সে প্রচুর পরিমাণে অনুদান পায়। ঠিক আছে? অনুদান মানে গিফটের মতো। ঠিক আছে? হাজার হাজার কোটি কোটি ডলার তারা জাস্ট এখানে এই টাকা ফেরত দিতে হবে না, অনুদান হিসাবে যাবে, ওইটা তারা বিনিয়োগ করতে পারবে। তারা জিএসপি সুবিধা পায়। জিএসপি সুবিধা হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স। এটার মানে হচ্ছে এই ধরনের কান্ট্রি থেকে যদি কোনো প্রোডাক্ট ওই দেশে যায় তাহলে ওখানে কোনো ট্যাক্সেশন নাই, জিরো ট্যাক্সেশন। মনে করো আমি মার্কার বুরুন্ডিতে তৈরি করলাম, বুরুন্ডির একটা মার্কার আমি ইউএস এর মার্কেটে বিক্রি করব, ওটার প্রোডাকশন কস্ট যদি $5 হয় বা $5 হয়, তাহলে আমি $5 দিয়ে বিক্রি করতে পারবো। কিন্তু ধরো আমি হচ্ছে ইউরোপের একটা কান্ট্রিতে হচ্ছে এই জিনিসটা তৈরি করলাম, আমার যদি $5 দিয়ে জিনিসটা তৈরি হয়, তাহলে এটার উপরে আবার 15% ট্যাক্স, আমাকে $6 বা $6.5 দিয়ে ওই মার্কেটে বিক্রি করতে হবে। বুঝা গেছে? সো এটা কেন হয়েছে? যাদের জিএসপি সুবিধা আছে তাদের কি কোনো ট্যাক্স দিতে হয় না বা মিনিমাম ট্যাক্স দিতে হয়। ঠিক আছে? তারপরে আরো একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে ওষুধে মেধাস্বত্ব সার। এই যে আমাদের দেশে ওষুধ ইন্ডাস্ট্রি গুলা দাঁড়াইছে, আমাদের দেশে যে প্রচুর ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে, তাই না, প্রচুর ওষুধ কোম্পানি, এরা তো প্রত্যেক বছর বাংলাদেশে ওষুধ তৈরি করে। বাংলাদেশের প্রায় 98% উপরে ওষুধ বাংলাদেশের নিজস্ব তৈরি। আমাদের ওষুধ আমদানি করতে হয় না খুব বেশি, উল্টা বাংলাদেশের ওষুধ বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। ঠিক আছে? তাহলে আমাদের দেশে কি কোনো মানে ওষুধের গবেষণাগার আছে? এই ওষুধগুলা কি আমরা তৈরি করতেছি? আমাদের দেশে কোনো সায়েন্টিফিক কমিউনিটি আছে যারা ফার্মাসিস্ট হওয়ার পরে, বাংলাদেশে এরকম একটা রিনাউন্ডেড ফার্মাসিস্টের নাম বলো তো যে 2টা ওষুধ আবিষ্কার করছে? কাউরে চেনো এই নামে? কাউরে তোমরা শুনছো? এত আছে, ক্রিকেটার আছে, ফুটবলার আছে, পাটের জিনোম রহস্য আবিষ্কার করতেছে, এই ইয়ার নাম জানো? তো বাংলাদেশে একটা ধরো জ্বরের একটা ওষুধ আবিষ্কার করছে, এরকম কোন লোকের তুমি নাম জানো? নাই কিন্তু। তার মানে বাংলাদেশে কিন্তু কোনো গবেষণা হয় না। গবেষণাগুলা কই হয়? ইউএসএ হয়, হচ্ছে ইউরোপে হয়, বড় বড় কান্ট্রি গুলাতে হয়, ডেভেলপড নেশন গুলাতে হয়। ওরা ওই ওষুধের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আমাদের সাথে ফ্রিতে শেয়ার করে। কিন্তু নরমালি কিন্তু ফ্রিতে শেয়ার করার কথা ছিল না। তোমরা শুনছো না পেটেন্ট করা থাকে একটা জিনিস, পেটেন্ট বা মেধাস্বত্ব। পেটেন্ট বা মেধাস্বত্ব যদি করা থাকে, তাহলে আমি যদি ওই ফর্মুলা ব্যবহার করি, তাহলে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা পে করতে হয়। ঠিক আছে? অর্থাৎ ধরো আমেরিকার একটা কোম্পানি, সে একটা নতুন ড্রাগ এক্স আবিষ্কার করছে। ঠিক আছে? এবং এইটার যে ফর্মুলা, এই ফর্মুলা ইউএস এর মার্কেটে আছে। এখন আমি কি করব? এই এক্সটাকে ইউরোপের মার্কেটে বিক্রি করব, ইউরোপের মার্কেটে নিয়ে যাব। ঠিক আছে? এখন আমি যদি এটাকে ইউরোপের মার্কেটে নিয়ে যাই, তাহলে এই ইউরোপ তো কি কোনো ডেভেলপিং কান্ট্রিও না, লোয়ার মিডল ইনকাম কান্ট্রিও না, ইউরোপ তো কোনো জিএসপি সুবিধা পায় না। তাহলে ইউরোপকে কি করতে হবে? এই যে পেটেন্টের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাকা তাকে দিতে হবে। বুঝা গেছে? এবং এটা কিন্তু বড় সড়ো টাকা, মানে হিউজ। তুমি যদি এরকম ধরো কত প্রায় 10-15% টাকা, বা অনেক ক্ষেত্র বিশেষে তোমার 50% পর্যন্ত প্রফিট শেয়ার করা লাগতে পারে, জাস্ট ওই পেটেন্ট যাদের সাথে করা আছে। ঠিক আছে? কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা বা হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলা, এই কান্ট্রিগুলার কি ওষুধের জন্য কোনো প্রকার মেধাস্বত্ব ফি দিতে হয় না, কারণ আমরা গরিব কান্ট্রি, সেই কারণে আমাদেরকে ওই জিনিসটা দেওয়া হয়েছে। আমরা যখন এলডিসি থেকে গ্রাজুয়েট করব, তারপরে 2029 সালের পরে আমাদের এই ওষুধে আমাদেরকে পেটেন্ট দেওয়া লাগবে, পেটেন্টের যে ফি সেটা দেওয়া লাগবে। তাহলে 2029-এর পরে আমাদের ওষুধের দাম বাড়তেছে ফর শিওর। বুঝা গেছে? এবং অনেক পরিমাণে বাড়বে, প্রায় প্রত্যেকটা ওষুধে 15-20% করে দাম বাড়বে। বুঝা গেছে? যদি আমরা জিএসপি থেকে বের হই। ঠিক আছে? এই ছাড়া তাহলে এই যে সুবিধাগুলো দেওয়া হয়েছে, এই সুবিধাগুলোর ভিত্তিতেই কিন্তু দিন শেষে তোমার বাংলাদেশে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দাঁড়াইছে, বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দাঁড়ানোর পিছনে কিন্তু এই জিনিসগুলোর একটা ভূমিকা আছে। যেমন বাংলাদেশ কিন্তু ইউরোপে তোমার হচ্ছে জিএসপি প্লাস সুবিধা পায়। ঠিক আছে? আমেরিকাতে জিএসপি পাইতো, কিন্তু ওই যে রানা প্লাজা ধসের পর থেকে জিএসপি সুবিধা দেওয়া হয় না। ঠিক আছে? তাহলে কি হয় বলতো, কেন বাংলাদেশের সাথে অন্যান্য দেশগুলো কম্পিট করে পারলো না? আফ্রিকার কান্ট্রিগুলো তো গরিব, ওদের দেশে তো চিপ লেবার আছে, তাই না? তাহলে ওরা বাংলাদেশের মতো পোশাক তৈরি করতো, ওরা পোশাক তৈরি করে যে বাজারে বেচতো, কেন তাহলে বাংলাদেশের পোশাক ইন্ডাস্ট্রির সাথে তারা টিকে থাকতে পারতেছে না?
কারণ ওই যে ওই সময় থেকে যখন প্রথম বাংলাদেশে জিএসপি দেওয়া হয়েছিল, ধরো একটা ইন্ডাস্ট্রি 50 বছর আগে বিকাশ করা শুরু হয়েছে, তাহলে ওই হিসাবে আমাদের দেশের হচ্ছে ওয়ার্কফোর্স ডেভেলপ হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে, ওই জায়গায় আমাদেরকে লোন দেওয়া হয়েছে, আমাদের মানুষগুলো এই কাজে দক্ষ হয়েছে। 50 বছর ধরে ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং 50 বছর ধরে আমাদেরকে সবচেয়ে কম পরিমাণ হচ্ছে ট্যাক্স দিয়ে আমরা বিভিন্ন জায়গায় মার্কেটে বিক্রি করতে পারি, তাই না? যদি তাই হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো অনেক মানে ডেভেলপ না, শক্তিশালী না, আমাদের তো প্রচুর টাকা আছে, প্রচুর হচ্ছে এন্টারপ্রেনার আছে। কারণ আফ্রিকায় যদি কেউ তৈরি করতে চায় তাকে নতুন থেকে শুরু করা লাগবে, তাই না? তাকে নতুন রুলস এন্ড রেগুলেশন, নিয়ম পার করা লাগবে, দুর্নীতি পার করা লাগবে, ওইখানে মানুষজনকে ট্রেন করা লাগবে, কইরে আসলে সেই জিনিসটা যেটা তৈরি করবে বাংলাদেশের মতো তো ম্যাসিভ স্কেলে তৈরি করতে পারে না। যার ফলশ্রুতিতে আসলে কি দেখা যায়, আমরা হচ্ছে টিকে আসি বা আমরা মার্কেটে এক্সেল করতে পারতেছি, বুঝে গেছে? তাহলে এই সুবিধাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সুবিধাগুলো আমাকে কি করছে, পভার্টি ট্যাপ থেকে উঠতে সহায়তা করছে। কিন্তু আমি যখন লোয়ার মিডল ইনকামে পৌঁছাবো তখন আমি কিন্তু এই শর্তগুলো আর পাবো না, বুঝা গেছে না? জিএসপি সুবিধা পাবো না, মেধাস্বত্ব সুবিধা পাবো না, তারপরে হচ্ছে আমি কোনো কম শর্তে মানে ঋণ পাবো না, কম টাকায় লোন পাবো না, অনুদান পাবো না, এগুলার পরিমাণ অনেক কমে আসবে। তাহলে আমার ইকোনমির উপরে চাপ বেড়ে গেল না? তখন আসলে কি করতে হয়, আমি কিন্তু আর শুধুমাত্র এই লো ভ্যালু প্রোডাক্ট তৈরি করলে আমার ইকোনমি সাস্টেইন করবে না। কারণ বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কি, এটা হচ্ছে লো ভ্যালু প্রোডাক্ট। তুমি হাজার হাজার কোটি কোটি টন পোশাক বিক্রি করো, তার বিনিময়ে কয়েক বিলিয়ন ডলার লাভ করো। সে ফর এক্সাম্পল, আমি যদি যুক্তরাষ্ট্র একটা ফাইটার প্লেন বিক্রি করবে, একটা ফাইটার প্লেন বিক্রি করলে একটা ফাইটার প্লেনের দাম থাকে 600, 800, 900 মিলিয়ন ডলার, ইভেন বিলিয়ন ডলারেরও ফাইটার প্লেন আছে। যে তোমরা ইয়ার নাম শুনছো, কি বলে হচ্ছে ওই যে স্টেলথ বিমান আমেরিকা, যেটাতে করে তোমার হচ্ছে ইরানে হামলা চালাইলো, বি বি টু স্পিরিট বম্বার সম্ভবত নাম। ওই একটা B2 স্পিরিট বম্বারের দাম হচ্ছে, B2 স্পিরিটের দাম হচ্ছে প্রায় $2 বিলিয়ন একটা B2 স্পিরিটে। বাংলাদেশে গোটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির সারা বছরের ইনকাম হচ্ছে হাইয়েস্ট $50 বিলিয়ন, বুঝতেছো? তাহলে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রত্যেক বছর কয়েক হাজার টন, মানে কয়েক লক্ষ বা কয়েক কোটি টন পোশাক এই দেশ থেকে ওই দেশে পাঠায়। কয়েক কোটি টন, বুঝতে পারতেছো? গোটা বাকৃবি ক্যাম্পাস বেড়ে যাবে, এই আমাদের যতগুলা রুম আছে, এত পরিমাণ পোশাক প্রত্যেক বছর বাংলাদেশ বিক্রি করে, বিনিময়ে কামায় কত? $50 বিলিয়ন। আর এইরকম 25টা প্লেন যদি আমেরিকা বেচতে পারে তাহলে কামাবে $50 বিলিয়ন। 25টা প্লেন আর কতটুকু হয়, বুঝতেছো কত সিম্পল? মানে এতটুকু একটা, এই রুমের মধ্যে একটা জিনিস, এই জিনিস যদি আমি বিক্রি করি তাহলে মনে করো প্রায় 1 হেক্টর বা কয়েক হেক্টর ব্যাপী জিনিসের স্তূপ পরিমাণ জিনিস বেচলে যে টাকা আমার লাভ হবে, এই রুমে ছোট্ট একটা 10 বর্গমিটার এরিয়ার মধ্যে একটা জিনিস তৈরি করে আমি সেটা বিক্রি করলে ওই পরিমাণ লাভ করতে পারি, বুঝতে পারতেছো তো? বাংলাদেশ কি বিক্রি করবে? ধান বিক্রি করে, আলু বিক্রি করে, কয়েকশো টন বা কয়েক লক্ষ টন আলু বা গম বিক্রি করে কত টাকা দিয়া? এই ধরো 1000 কোটি টাকা পায়, তাই না? বাট ধরো তুমি এই যে বাইরে থেকে যে তোমাদের মাইক্রোস্কোপ গুলা, সে একটা মাইক্রোস্কোপ যেগুলো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, একটা দামই 1.5 কোটি 2 কোটি টাকা। একটা গাড়ি, তাই না? একটা গাড়ির দাম কত হয়? একটা বিএমডব্লিউ বা মার্সিডিজের দাম কত হয়? 20 মিলিয়ন 30 মিলিয়ন ডলার, খুব ভালো লেভেলের গাড়িগুলা, তাই না? ওরা যেটা তৈরি করে ওরা পার ইউনিটে অনেক বেশি লাভ করে না? ধরো অ্যাপেলের একটা ফোন দামই হচ্ছে মনে করো বাংলা টাকায় প্রায় 1.5 লাখ টাকা, বা এখন আরো বেশি হয়ে গেছে। তাহলে একটা ফোন বিক্রি করলে তারা মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করে, তাই না? তুমি কত কেজি চাল বিক্রি করলে, কত মন চাল বিক্রি করলে অ্যাকচুয়ালি 50,000 টাকা লাভ করবে, বুঝতে পারতেছো তো? তাহলে এগুলা তৈরি করতে আমার রিসোর্স বেশি দেওয়া লাগে, লেবার বেশি দেওয়া লাগে, টাইম বেশি যায়। তাহলে আমার কি পার ইউনিট মানে $1 উৎপাদন, ধরো $1 উৎপাদন করার যে ইফিসিয়েন্সি রেট, এইটা আমার অনেক কম না? আমার প্রচুর রিসোর্স দেওয়া লাগে, প্রচুর কামলা দেওয়া লাগে, তার বিনিময়ে আমি অল্প কিছু টাকা পাই। আর ওরা কি খুবই কম পরিশ্রম করে, 2-4 জন মানুষ বা 15-20 জন মানুষের একটা টিম, তারা চিন্তা ভাবনা করে, কম্পিউটারে বসে বসে প্ল্যান করে, তাদের রোবোটিক্স আছে, রোবোটিক্স এর মাধ্যমে জিনিসটাকে অ্যাসেম্বল করে ফেলে, অ্যাসেম্বল করে তারা জিনিসটা তৈরি করে এবং তারা ওই পরিমাণ লাভ করে ফেলে, বুঝা গেছে না? তাহলে তুমি কোনোদিন লোয়ার ভ্যালু প্রোডাক্ট তৈরি কইরা ওই পরিমাণ ইকোনমিক ডেভেলপমেন্ট আনতে পারবা যেটা হায়ার ভ্যালু প্রোডাক্ট তৈরি করে পাওয়া যায়? পারবা তো না। এই জন্য কখনো মনে হয় না যে ধরো পোশাক শিল্পে বাংলাদেশ থেকেন কেন, বাংলাদেশকেই কেন তারা ছাইড়া দিল? আমেরিকা কি পোশাক তৈরি করতে পারে না? পারে তো। বাংলাদেশে তো বেশি শিক্ষিত, বেশি টাকা ইনভেস্টমেন্ট আছে, ভালো তোমার টেকনোলজি আছে, তাই না? তাহলে ওরা আমাদেরকে সেটা ছাইরা কেন দিল? কারণ ওরা এটা নিয়ে আসলে বদার্ড না। তোমরা এইসব করে ফিরে খাও, তোমরা কম দাম দিয়ে এই সকল অতিরিক্ত পরিশ্রমের কাজ করো, করে সকল জিনিস আমার দেশে পাঠাও, আমরা এটা করবো।
আর আমি এই যে বড় বড় জিনিস তৈরি করব, তুমি আমার কাছে হচ্ছে 1 বছরে যে পরিমাণ হচ্ছে পোশাক বিক্রি করবা, আমি বোয়িং এর 10টা এয়ারপ্লেন তোমার কাছে বেচা ওই টাকা তুলে নিব। বুঝা গেছে? শেষ। তাহলে অনেক স্মার্ট না? বোয়িং এর এয়ারপ্লেন বসতেছে এসি রুমের মধ্যে বসে বসে কয়েকজন এমআইটি থেকে গ্রাজুয়েট করা মানুষ খুব সুন্দর ফ্যান্সি ডিজাইন তৈরি করতেছে এসি রুমের মধ্যে কফি খাইতে খাইতে। তাহলে ওদের কামগুলো আমাদের চাইতে অনেক ডিসেন্ট না? কখনো চিন্তা করছো কেন সৌদি আরবের মানুষ যে বাংলাদেশে কি জানে না যে বাংলাদেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স আসে, বিলিয়ন বিলিয়ন ডলার? এই ডলার তো সে তো নিজের দেশে রাখতে পারতো, রাখতো, সমস্যা কি? ওরা কেন আমাদেরকে দিয়ে কামলা দেওয়া নিচ্ছে? কারণ ওরা ওই কষ্টের কাজগুলো করবে না। বুঝা গেছে না? কারণ ওই তুমি যদি বিল্ডিং বানাতে চাও ওই মানে এত 30-40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে গরমের মধ্যে তোমার হাতুড়ি দিয়ে বাইরে যেতে হবে, এত কষ্ট আমি করবো না। ঠিক আছে? তার চাইতে আমি আরো অনেক ডিসেন্ট কাজ কাম করবো। ঠিক আছে? তাহলে ডিসেন্ট কাজ কাম যদি আমি করতে যাই তাহলে এই ইনডিসেন্ট কামগুলা কে করবে? যারা গরিব, যারা এই কাজ করতে চায়, যাদের ঠেকা, তারা করবে, তাই না? এখন যাদের ইনডিসেন্ট কাম করার ঠেকা তারা এই ধরনের লো ভ্যালু প্রোডাক্টে কাজ করবে। এখন লো ভ্যালু প্রোডাক্টে যখন ইনডিসেন্ট লোকজন কাজ করবে তাদের কোনোদিনও ইনকাম অনেক বেশি হবে না। বুঝা গেছে না? তাই বাংলাদেশ ডেভেলপ করতে পারবে না। তাহলে এখন বাংলাদেশ তো যদি এই সারা জীবন গার্মেন্টস নিয়েই পড়ে থাকে তাহলে বাংলাদেশ এই পরিমাণ ইনকামই লাভ করবে? বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রি বড় হওয়ার তো একটা লিমিট আছে, ওর চাইতে তো বড় লিমিট মানে ওই লিমিটটা ক্রস করতে পারবে না। এবং তুমি ওই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেহেতু তুমি চিপ মানে লেবার বেচা বিক্রি করতেছো, তাহলে ওদের একটা লিমিটেড পরিমাণ বেতনই দিতে পারবা, ধরো মাসে 12,000 টাকা, তাই না? এর বেশি তো তুমি তাকে দিতে পারবা না, তাহলে পার পার্সনের ইনকাম তো বাড়বে না। বুঝা গেছে না? তাহলে বাংলাদেশ সারা জীবন ধরে লোয়ার ইনকামই থাকবে যদি এই ইন্ডাস্ট্রি গুলোই মেনে চলে। তাহলে বাংলাদেশে কি করবে? মানে একটু বেটার ইন্ডাস্ট্রি করা লাগবে। তাহলে বেটার ইন্ডাস্ট্রি কি হইতে পারে? যেমন টয়, খেলনা তৈরি হয়, তাই না? তারপরে হচ্ছে মনে করো মোটর যানের ভেহিকেল, আমরা তো ভেহিকেল তৈরি করি না, বাট টয়টার ধরো অ্যাসেম্বলি করবে, ঠিক আছে? কার অ্যাসেম্বলি করবে, তো এই অ্যাসেম্বলি করবে। তারপরে ধরো হচ্ছে বিভিন্ন ধরনের মোটর সাইকেল, মোটর বাইক, তাই না? তারপরে ধরো বিভিন্ন ধরনের পোর্ট আছে, যেমন বাংলাদেশ চট্টগ্রাম পোর্ট, কয়েকদিন আগে কি হইলো, পোর্টকে হচ্ছে গভর্ন করার জন্য আমরা হচ্ছে কাতার থেকে লোক নিয়ে আসতেছি, কাতারের কোম্পানি আইসা আমাদের দেশে ওই চট্টগ্রাম পোর্টকে তারা দেখভাল করবে। তাহলে ওরা বেশি টাকা ইনকাম করতেছে না? তারপরে যে ধরো বিভিন্ন চিপসের কোম্পানি, তারপরে বিস্কিটের কোম্পানি, টুথপেস্টের কোম্পানি, শ্যাম্পুর কোম্পানি, এগুলা কি? এগুলা এই বাংলাদেশের পোশাকের চাইতে হায়ার ভ্যালু মানে হায়ার রিটার্ন দিতে পারে। যে পরিমাণ টাইম, ইফোর্ট, রিসোর্স ইনভেস্ট করলে, যে পরিমাণ টাইম, ইফোর্ট এবং রিসোর্স ইনভেস্ট করলে যে টাকা পাওয়া যায় পার ইউনিটে, এগুলাতে আসলে কি ইনকামটা বেশি, তাই না? যদি ইনকাম বেশি হয় তাহলে ওগুলো আমাদের জন্য ভালো না? তাহলে বাংলাদেশ যদি লোয়ার মিডিল ইনকাম থেকে হায়ার মিডিল ইনকাম কান্ট্রিতে যাইতে চায়, এখন আমাদের ওই ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করা লাগবে। সে ফর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই কান্ট্রিগুলো হায়ার মিডিল ইনকাম কান্ট্রি না? তাহলে এদের দেশের ইন্ডাস্ট্রিগুলো কি? এদের দেশে একটা বড় অংশ আছে, প্রচুর পরিমাণে রিসোর্স আছে, ন্যাচারাল রিসোর্স আছে। যেমন ইন্দোনেশিয়া প্রচুর পরিমাণে পাম অয়েল বিক্রি করে, ঠিক আছে? ওরা কয়লা বিক্রি করে, ওদের নিজস্ব অয়েল আছে, ওদের ইকোনমি অনেক বড়, ওদের প্রায় কত 24 কোটি জনসংখ্যার একটা দেশ। 24 কোটি জনসংখ্যা মানে নিজেদেরই কনজাম্পশন অনেক বড় না? নিজেদেরই পেট যখন অনেক বেশি বড় হবে তাহলে ওদের ইন্ডাস্ট্রি তো নিজেদের জন্যই যদি তারা প্রোডিউস করে, স্টিল তো বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না? ওই বড় ইন্ডাস্ট্রি যখন বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করবে, ও তো শক্তিশালী ইন্ডাস্ট্রি, তাহলে বাংলাদেশ তার সাথে কম্পিট করে পারবে? পারবে না তো না, বুঝো নাই? তাহলে বাংলাদেশে কি করতে হবে? ইকোনমিক্যাল ডাইভার্সিফিকেশন করতে হবে। বুঝা গেছে? এখন যখনই ইকোনমিক্যাল ডাইভার্সিফিকেশন করতে যাবে, লোয়ার যত নিচে যাবে, যত ইনডিসেন্ট কাজ কাম থাকবে, ওই কাজে কি হয় মানে কম্পিটিশন কম থাকে। কিন্তু যত তুমি উপরের পদে যাইবা তত ভালো বেশি কম্পিটিশন ফেস করতে হবে না? ধরো তুমি যদি ন্যাশনালে পড়তে চাও, তোমার কম্পিটিশন আছে নাই? তুমি যদি মোটামুটি বি গ্রেড বা সি গ্রেড মানে নতুন ইউনিভার্সিটি যেগুলো হয়েছে এগুলাতে কম্পিটিশন করতে যাও, কম্পিটিশন আছে কিন্তু কম না? তুমি হায়ার গ্রেডে যাও, বাংলাদেশের টপ বেস্ট ইউনিভার্সিটি গুলাতে তুমি হচ্ছে অ্যাপ্লাই করো, কম্পিটিশন অনেক বেশি না? তাহলে তুমি যত উপরের, অর্থাৎ যেই জিনিসে মানে ইনভেস্ট করলে মানে কম টাইমে বেশি রিটার্ন দেয়, এই ধরনের যে শিল্পগুলো আছে এগুলাতে যখন তুমি কম্পিট করতে যাবে, ওগুলোর কম্পিটিশন অনেক হাই। বুঝা গেছে? কারণ ওদের সাথে কি তুমি কম্পিট করে টিকে থাকতে পারবা কিনা? যদি কম্পিট করে টিকে থাকতে পারো তাহলে তুমি হায়ার মিডল ইনকামে উঠবা, যদি কম্পিট করে টিকে না থাকতে পারো তাহলে তুমি লোয়ার মিডল ইনকামে আবার নামা যাবে। হুম হুম বুঝি নাই তোমার কথা আমি। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ব্যাপারটা জিনিসটা বুঝো। ধরো তোমরা আমাদেরই পোলাপান, তাই না? তোমার প্রতি আমার একটা ইনফ্লুয়েন্স আছে না? মানে তোমাদের কিন্তু একটা ট্রাস্ট আছে আমাদের উপরে। ধরো সিমিলার বাকৃবিতে আরেকটা ডিবেটিং সংঘ হইলো, সেই ডিবেটিং সংঘ আমরা যেটা অফার করতেছি তোমাকে সেটাই অফার করতেছে, ঠিক আছে?
এরকম সময় সে এসে যদি তোমাকে বলে যে তোমরা কি ওইখানে যাবা কিনা, মেজরিটির উত্তর কি হবে? আমরা যাবো না। যদি তারা বলে যে বেটার অফার করতেছি, তাহলে হিসাব আলাদা। কিন্তু যদি বেটার অফার না করে, তোমরা আমার লয়াল না, তোমরা তো আমার ছাইরা যাইতেছো না। বুঝা গেছে না? এইটা যেমন সত্য, একটা দেশের মধ্যে কিন্তু আমাদের ইন্ডিজেনাস প্রোডাক্ট উইদিন এ কান্ট্রি, ইন্ডিজেনাস প্রোডাক্ট, ইন্ডিজেনাস শিল্প, আমার দেশের পণ্যের প্রতি আমার একটা আলাদা টান আছে না, তাই না? এই টানটা কিন্তু সার্টেন অ্যামাউন্টে আছে। এখন ধরো একটা বাংলাদেশি পণ্য যেটার দাম মনে করো হচ্ছে 12 টাকা, আর একটা ইন্ডিয়ান পণ্য যেটার দাম মনে করো 10 টাকা, দুইটা একই কোয়ালিটি, কোয়ালিটি সেম। এরকম যদি সিচুয়েশন হয়, দেয়ার ইজ এ হাই চান্স এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যদি জানে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা বাংলাদেশি প্রোডাক্ট, মানুষ ম্যাক্সিমাম কি করবে? বাংলাদেশি প্রোডাক্টটাই নিবে। বুঝা গেছে? ইভেন ইফ এটার দাম 2 টাকা বেশি, স্টিল 2 টাকা স্যাক্রিফাইস করতে পারে বাংলাদেশের জন্য, কারণ তার একটা আলাদা টান আছে। বুঝা গেছেন? যদি এরকম হয় ইন্ডিয়ার প্রোডাক্টের দাম হচ্ছে 10 টাকা, বাট বাংলাদেশের প্রোডাক্টের দাম হচ্ছে 30 টাকা, এবার কিন্তু আর দেশপ্রেম কাজে দিবে না। ঠিক আছে না? এবার কিন্তু আমি ঠিকই ইন্ডিয়ান প্রোডাক্ট নিব, কারণ এত টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। তাহলে এতটুকু বুঝতে পারতেছো, নিজের কান্ট্রির মধ্যে আমার একটা নির্দিষ্ট লেভারেজ আছে। লেভারেজ আছে তো, তখন নিজের কান্ট্রির মধ্যে লেভারেজ থাকে, প্লাস আমার দেশের ইন্ডাস্ট্রি, তাই না? তাহলে আমার দেশের ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে কি হবে? এগুলোর সাথে সরকার জড়িত, যেগুলা কোম্পানি আসলে বেশি লাভ করে সেখানে বেশি মানুষ ইনভেস্ট করে, বড় বড় যারা রাঘব বোয়াল আছে তারা ইনভেস্ট করে, তাদের একটা পলিটিক্যাল প্রভাব আছে, তারা সামহাউ ওই কোম্পানিগুলোকে ফাংশনিং রাখতে চায়, কারণ কোম্পানিগুলো চললে তাদের ইনকাম হবে। বুঝা গেছে না? এখন যখন এই জিনিসটা হয়, তখন ওরা করে কি, তারা ওই বিভিন্ন আইন পাস করে। আইন পাস করে কি করে? ওই যে আমার কথা ছিল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তাই না? আমরা হচ্ছে অন্য দেশের মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমার দেশে আসতে দিব, বিজনেস করতে দিব, এই সকল জায়গায় তারা একটু ঝামেলা বাঁধায়। ঠিক আছে? ঠিক আছে, আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কাগজে কলমে আপনি আসবেন, কিন্তু যখন ইউনিলিভার বাংলাদেশে আসতেছে, আমি কি করলাম? কয়েকটা মানুষকে দিয়ে প্রোটেস্ট করাই দিলাম। এমন প্রোটেস্ট হলো ইউনিলিভারের কয়েকটা গুদাম পুরাই টুরাই দিল। এরকম বললাম যে ইউনিলিভার হচ্ছে ইসরায়েলি ফান্ডেড একটা কোম্পানি। তাহলে এরকম হইলে ইউনিলিভার থাকতে পারবে বাংলাদেশে? কাগজে কলমে বাংলাদেশ সরকার থেকে অথরিটি দিচ্ছে, বাবা আসো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তুমি বিজনেস করো, বাংলাদেশের মার্কেটের সাথে টিকে থাকার চেষ্টা করো, কোম্পানির সাথে যদি টিকে থাকতে পারো টিকে থাকবা। কিন্তু আমি কি করলাম? বাংলাদেশের পলিটিশিয়ান, বাংলাদেশের মানুষেরা দেখো ইসরায়েলি বয়কট পণ্য কইরা মনে করো হচ্ছে ওই কোম্পানির একদম তুমি 12টা বাজাই দিলা। তাহলে ইউনিলিভার কতদিন থাকতে পারবে? থাকতে পারবে না। তাহলে ইউনিলিভার যে প্রোডাক্টগুলো তৈরি করতেছিল, এই প্রোডাক্টের অল্টারনেটিভ প্রোগ্রাম যেগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে, নতুন কোম্পানি ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি এখনো তৈরি হয় না, ওগুলাকে আমি কি করলাম? খোলা মাঠ দিয়ে দিলাম না, বাইরে থেকে তো প্রোডাক্ট আসছে না, তাহলে কি মানুষের সাবান শ্যাম্পু কিনবে না? ওই মুহূর্তে তো আমার লাগবে, তাহলে কই থেকে কিনবে? বাংলাদেশি প্রোডাক্ট থেকে কিনা লাগবে। তাহলে সবাই যখন বাংলাদেশি জিনিস থেকেই কিনবে, তাহলে এই কোম্পানিগুলো সেল বেশি করবে, সেল বেশি করলে রেভিনিউ বেশি করবে, যেটা রেভিনিউ করবে সেটা আবার কি, সে নিজের R&D তে ডেভেলপ করবে, নিজের ইকোসিস্টেম ডেভেলপ করার চেষ্টা করবে। তাহলে একটা দেশের মধ্যে আমি ইচ্ছা কইরা উইথিন এ কান্ট্রি আমার ইন্ডাস্ট্রি, আমার নিজস্ব ইন্ডাস্ট্রির বাইরে অন্য কোনো ইন্ডাস্ট্রির পণ্যকে আমি অ্যালাউ করতেছি না। যদি হয় তাহলে আমার ইন্ডাস্ট্রি একটা শক্তিশালী ইন্ডাস্ট্রি তৈরি হলো না? আমার তো এখন ধরো বিশাল ইনকাম, যেমন ধরো বাংলাদেশে ওয়ালটন, হ্যাঁ বাংলাদেশে ওয়ালটন তৈরি হয়েছে। এই ওয়ালটন তোমার কি মনে হয় এই ওয়ালটন কোনো ধরনের পলিটিক্যাল ইকোনমিক সহায়তা ছাড়া এমনি এমনি তৈরি হয়েছে জাস্ট বিকজ অফ তার মেরিট? না, এখানে প্রচুর হিসাব আছে, কার কোন জায়গায় স্টেক আছে তুমি কিভাবে জানো? বুঝো নাই? এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এখন ওয়ালটন একটা এসি তৈরি করে, ওকে, ওয়ালটন একটা এসি তৈরি করে, ওয়ালটনের মনে করো প্রায় 1 লাখ কোটি টাকা ভ্যালুয়েশন, ঠিক আছে, সে আমার এক্স্যাক্টলি মনে নাই, সে প্রত্যেক বছর মনে করো প্রায় 2 লাখ এসি বিক্রি করে, তাই না? ওয়ার্ল্ডে যদি এরকম এসির কোম্পানির সাথে লিস্ট করা হয়, ওয়ালটন হয়তো সারা ওয়ার্ল্ডের মধ্যে হয়তো বা 50 নম্বরে আছে, তাই না? এখন আফ্রিকার একটা কোম্পানি সে কি করবে? এসি তৈরি করবে। এখন তার দেশে তো ইনফ্রাস্ট্রাকচার নাই, ওদের দেশে ইলেকট্রিসিটি নাই, ওদের দেশে গ্যাস নাই, ওদের দেশে মানুষ নাই, টেকনিশিয়ান নাই, যেহেতু তোমার রিসোর্স কম, ওই জায়গায় যখন তুমি এসি তৈরি করতে যাইবা, তোমার একটা এসির খরচ যদি হচ্ছে ওয়ালটন সেম কোয়ালিটির একটা এসি 50,000 টাকায় বিক্রি করে, তাহলে ওর দাম হইতে পারে 60,000 বা 70,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারতেছো তো? কারণ ওর ওই ক্যাপাসিটি নাই কম টাকায় বানানো, এবং ওই ইফিসিয়েন্ট না। বুঝে গেছে? ওই যে বললাম 10 টাকার জায়গায় 12 টাকা হলে মানুষ কিনতে রাজি আছে, বাট 50,000 টাকা 60,000 টাকা হলে মানুষ কিনবে? হবে না তো। তাহলে ওয়ালটন যদি আফ্রিকায় যায় সামহাও বিজনেস করে, তাহলে ওয়ালটনের পণ্য আফ্রিকায় বিক্রি হবে। ইভেন ইফ আফ্রিকা কি চায় যে আমার দেশের পণ্য তৈরি হোক, সেও চায় বাংলাদেশি পণ্যকে ওই যে ইসরায়েলের পণ্যের মতো করে তার দেশে আনরেস আগা বন্ধ করে দিতে, কিন্তু তার দেশে তো সে 50,000 টাকায় তৈরি করতে পারবে না, ওই ক্যাপাসিটি তার নাই। যদি না হয় তাহলে আসলে সে কেমনে আসলে জনগণের ইয়া করবে? কারণ মার্কেটে আইফোন আছে, ওই যে রিসেন্টলি ইয়া হয়েছে না যে ট্যাক্স কমানো নিয়ে প্রচুর দাম হচ্ছে, বাংলাদেশের মানুষকে আইফোন কিনে না, যে আইফোন গুলা কিনে সেগুলোর দাম তো সে 1 লাখ টাকা দিয়ে কিনে, তাই না? 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আইফোন গুলা কিনে, সেকেন্ড হ্যান্ড কিনলেও তো 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কিনে। কিন্তু এখন কি হবে? একটা আইফোনের দাম 3 লাখ টাকা হয়ে যাবে, এন্ড কেউ 3 লাখ টাকা দিয়ে আইফোন কিনবে না। বুঝা গেছে? তাহলে এখন কি হবে? সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে। তাহলে আমি চাই বাংলাদেশের নতুন কিছু তৈরি হোক, বাংলাদেশের প্রোডাক্ট তৈরি হোক, বাংলাদেশের ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক, কিন্তু হবে না কেন?
কারণ আমি তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারবো না, ইভেন ইফ আমি আমার দেশকে করার চেষ্টা করি। কিন্তু একটা দেশের কোম্পানি যদি তাকে এনাফ পরিমাণ সাবসিডি দিয়ে ওই দেশের ইন্ডাস্ট্রিটাকে তুলে ফেলতে পারে একবার, ওয়ালটনের মতো একটা কোম্পানি দাঁড় করায় ফেলতে পারে একবার, বুঝছো না, তৈরি হয়ে গেছে, এবার কিন্তু সে যা কম্পিট করতে পারবে। সে আমেরিকায় যায়, ওয়ালটনের কোম্পানি আমেরিকায় বিজনেস করতে পারবে না, বাট ওয়ালটনের কোম্পানি আফ্রিকায় বিজনেস করতে পারবে, ওয়ালটনের কোম্পানি মায়ানমারে বিজনেস করতে পারবে, ওয়ালটনের কোম্পানি শ্রীলঙ্কায় বিজনেস করতে পারবে, কারণ ওদের সাথে কম্পিট করে টিকে থাকতে পারবে। বাট আমেরিকার সাথে পারবে না, চায়নার সাথে পারবে না। যেমন চায়না বাংলাদেশকে 99% ফ্রি, শুল্ক ফ্রি দিয়ে রাখছে। বাংলাদেশে থেকে কোনো প্রোডাক্ট চায়নায় বিক্রি করতে গেলে ট্যাক্সি দেওয়া লাগবে, এবং চায়না সবার সাথে এই কাজই করে, 99% হচ্ছে শুল্ক ফ্রি। যাও বিজনেস করো। চায়নার একটা কোম্পানি যাই তৈরি করুক, চায়না যদি একটা মার্কেট তৈরি করে সেটার দাম পড়বে হচ্ছে ধরো 2 টাকা, ঠিক আছে, তুমি বাংলাদেশে 6 টাকার নিচে এই মার্কার প্রডিউসই করতে পারবে না, কারণ ওদের র ম্যাটেরিয়াল অনেক বেশি, ওদের ইলেকট্রিসিটি কস্ট অনেক কম, ওদের দেশে হচ্ছে প্রচুর পরিমাণে কম সাবসিডি দিয়ে রাখছে, ওদের পার ইউনিট ইন্ডাস্ট্রি যারা কাজ করে তারা অনেক বেশি ইফিশিয়েন্ট। বলা হয় বাংলাদেশের একজন গার্মেন্টস ওয়ার্কারের চাইতে চাইনিজ একজন গার্মেন্টস ওয়ার্কার অলমোস্ট 3 গুণ বেশি ইফিশিয়েন্ট। মানে বাংলাদেশে একটা প্রোডাক্ট তৈরি করতে যদি 1 ঘন্টা লাগে, চাইনিজরা ওই জিনিসটাকে 20 মিনিটে তৈরি করতে পারে একজন হ্যাঁ, কারণ ওদের দেশে ধরো আমাদের দেশে পুরা তুলা সুতা সব কিনা লাগে, কেন আমাদের দেশে তুলা তৈরি হয় না? আমাদের ম্যাক্সিমাম 85% এগ্রিকালচারাল ল্যান্ড। এখন আমি যদি ধান বিক্রি না করে তুলা তৈরি করা শুরু করি, আমরা খাবো কি? তাই না? এই জন্য আমরা হচ্ছে ডিপেন্ড করতে পারি না। তো আমাদের কি করা লাগে? চায়না থেকে তুলা নেওয়া লাগে। বাট চায়নায় তো অনেক বড় জায়গা আছে, তারা তো চাইনিজরা হচ্ছে নিজেদের তুলা নিজেরাই তৈরি করতে পারে, তারা তো হচ্ছে কটন আছে, কারণ ওদের বিশাল ল্যান্ড, বুঝো নাই? তাহলে নিজেদের তুলা নিজেরা নিয়ে যখন বিক্রি করবে, আর তুমি যখন আরেকজনের কাছ থেকে তুলা নিয়ে সেই তুলা নিয়ে এসে তুমি বিজনেস করবে, তুমি কি তার সাথে পারবা? ওদেরই র ম্যাটেরিয়াল, ওদেরই বিদ্যুৎ, ওদেরই পানি, ওদেরই সবকিছু, ওদের সাথে তো পারা যাবে না, বুঝো নাই? অনেক প্রোডাকশন কস্ট বেশি হয়ে যাবে। যখন অনেক প্রোডাকশন কস্ট বেশি হয়ে যাবে, তুমি আসলে তাদের সাথে টিকে থাকতে পারবে না, বুঝে গেছে? তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে আমাদেরকে এখন লোয়ার মিডল ইনকাম কান্ট্রি থেকে হায়ার মিডল ইনকাম কান্ট্রিতে যাইতে হবে, যার জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রি গুলাকে চেঞ্জ করতে হবে। আমরা আমাদের এই পোশাক শিল্প, তারপরে হচ্ছে তোমার ওই কি বলে লেদার ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি গুলোর উপরে বেস করে বাংলাদেশের ইকোনমি যদি চালাইতে থাকে, তাহলে বাংলাদেশের ইকোনমি একটা সার্টেন জায়গার পরে আর ডেভেলপ করবে না, বুঝে গেছে? মোস্তফা একটু পরে বন্ধ করিস, মনে হয় 6 জন হয়ে গেছে। তো একটা সার্টেন ইয়ার পরে হচ্ছে আর ডেভেলপ করবে না, বুঝে গেছে? তাহলে আমাদের ওই হায়ার ভ্যালু প্রোডাক্ট তৈরি করতে হবে, এবং এইটা যখন তৈরি হয়ে যাবে, এখন দেখো মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া অনেকদিন ধরে মিডল ইনকাম আছে না, তারা কেন বড়লোক হইতে পারতেছে না? তারা কেন সিঙ্গাপুর হইতে পারলো না? খুব অল্প কয়েকটা কান্ট্রি মিডল ইনকাম ট্র্যাপ থেকে বের হতে পারছে। প্রভার্টি ট্র্যাপ থেকে বের হওয়া কঠিন, বাট অন্য যে কোনো ট্র্যাপ থেকে বের হওয়ার চাইতে এটা সহজ। এর চাইতে বেশি কঠিন কি মিডল ইনকাম ট্র্যাপ থেকে বাইর হওয়া, যে বাংলাদেশ এখন যেখান থেকে পড়বে, এই মিডল ইনকাম ট্র্যাপ থেকে বাইর হওয়া অনেক বেশি কঠিন। আর মিডল ইনকাম ট্র্যাপ থেকে হায়ার মিডল ইনকামে যাওয়া, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। এটা মানে ইকোনমিক্যাল মিরাকেল ছাড়া হয় না। অল্প কয়েকটা কান্ট্রি পারছে, যেমন হচ্ছে সিঙ্গাপুর, ঠিক আছে? সিঙ্গাপুর হচ্ছে একটা তোমার বড়লোক কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি। তারপর আছে জাপান, আরেকটা হচ্ছে তোমার সাউথ কোরিয়া। এই দুইটা কান্ট্রিকে ইউএসএ নিজের হাতে তুলছে, ঠিক আছে? আরেকটা কান্ট্রি আছে তাইওয়ান, যেটাকে আসলে আলাদা কান্ট্রি বলা উচিত না, কারণ 2 দিন পর চায়না নিয়ে নিবে। এই 3টা কান্ট্রিকে ইউএসএ নিজের হাতে তুলছে। এই কারণেই 3টা কান্ট্রি হয়েছে। যখন পলিটিক্যাল হিস্ট্রি পড়তে যাব, কেন ইউএসএ তুললো, কিভাবে তুললো, সেটা দেখাবো, ঠিক আছে? আর এই সিঙ্গাপুর ইটসেলফ একটা মিরাকুলাস কান্ট্রি, ঠিক আছে? সিঙ্গাপুরের উত্থান নিয়ে পড়ো, সিঙ্গাপুর সব দিক থেকে ইউনিক। কেমনে সিঙ্গাপুর তৈরি হলো? ওদের যে নেতা ছিল লি কুয়ান ইউ, এই লোকটা কে, সে কিভাবে কাজ করছে, কেমনে তারা এত অস্থির একটা কান্ট্রি হলো, ঠিক আছে? এই কান্ট্রিগুলা উইথাউট এনি, মানে চিন্তা করো, তোমার হচ্ছে এই যে তাইওয়ান, তারপর হচ্ছে সাউথ কোরিয়া, জাপান, এদের কিন্তু কোনো ন্যাচারাল রিসোর্স নাই। তারপরে সিঙ্গাপুর, এদের কিন্তু কোনো তেল না, গ্যাস না, কোনো কিছু নাই। কিন্তু এরা কি হয়েছে? ডাইরেক্টলি ডেভেলপড কান্ট্রি হয়েছে, শুধুমাত্র নিজেদের পরিশ্রম, নিজেদের স্কিল ব্যবহার করে, যেখানে 3টা ডাইরেক্টলি ইউএস এর হেল্প নিয়ে হয়েছে, আর একটা খুবই মিরাকুলাসলি হয়েছে, বুঝা গেছে? এই ছাড়া যেগুলো বড়লোক হয়েছে, যেমন তোমার সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এগুলা কি নিয়ে হয়েছে? তেল আছে প্রচুর, নরওয়ে হয়েছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো হয়েছে, এদের প্রচুর রিসোর্স আছে, এই কারণে হয়েছে। আর ইউরোপ আর আমেরিকা তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতছে, যেহেতু তারা বিশ্বযুদ্ধের বিজেতা এবং তার আগে থেকেই বড়লোক ছিল, তাই তারা বড়লোক হয়েছে। বাট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে অ্যাকচুয়ালি নাই থেকে বড়লোক হয়েছে এরকম কান্ট্রি এই কয়েকটাই, এই ছাড়া কিন্তু ছিল না, বুঝে গেছে? তো এই কারণে মিডল ইনকাম ট্র্যাপ পার করা অনেক কঠিন, কারণ ওই যে তোমাকে তখন কম্পিটিশন করতে হয়। এই যে ধরো ওই দেশে এসে তখন স্যাংশন দিয়ে দিবে, ইন্টারন্যাশনাল ট্রেড করতে দিবে না, তোমার দেশের রেজিম চেঞ্জ করে ফেলবে। যেমন আমেরিকা এসে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট পিলেনে চলে গেল না,
সো এই জিনিসগুলা তারা অনেক বেশি করবে যখন তুমি তাদের জন্য থ্রেট হইবা। বাংলাদেশকে কেন আমেরিকা থ্রেট মনে করে না? কারণ বাংলাদেশ আমেরিকার জন্য থ্রেটই না। কি করবে বাংলাদেশ আমেরিকার ইকোনমি? আমেরিকা যা তৈরি করে বাংলাদেশ এগুলো তৈরি করে, তাহলে আমেরিকা কি বাংলাদেশের জন্য থ্রেট হইলো? বাট চায়না কিন্তু আমেরিকাকে এখন টেক্কা দেওয়ার চেষ্টা করতেছে। তারা ওই হাই ভ্যালু প্রোডাক্ট গুলো তৈরি করতেছে, তারা এআই এ বিনিয়োগ করতেছে, তারা স্মার্টফোন বানাচ্ছে, তারা রোবোটিক্সে বিনিয়োগ করতেছে, তারা হচ্ছে কি বলে গাড়ি বানাচ্ছে, যেগুলাতে আসলে মেইনলি বেশি লাভ, হাই ভ্যালু প্রোডাক্ট। এখানে ডাইরেক্ট কম্পিটিশন কে? আমেরিকার সাথে চায়না। এই জন্য আমেরিকা চায়না মারামারি লাগছে। বুঝা গেছে না? কারণ ওর জায়গায় তুমি ভাগ বসাইছো, ও যেটা তৈরি করে ওই এলাকায় ভাগ বসাইছো। বাংলাদেশ তৈরি করে কি গার্মেন্টস, আমেরিকা গার্মেন্টস তৈরি করার চিন্তাই করতেছে না, কারণ লো ভ্যালু প্রোডাক্ট, ওরা কাজ করবে না। বুঝা গেছে? এখন তাহলে ফাইনাল এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করি, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ এই দুইটা প্রতিষ্ঠানের কি এমন ঠেকা পড়লো, বা এদের আসলে লাভ কি যে ওরা এদেরকে আসলে যে লোন দিচ্ছে। পাকিস্তানকে এখন পর্যন্ত মোর দেন 30 বারের কাছাকাছি, এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট অ্যাটলিস্ট 20+ বার তারা বেইল আউট প্যাকেজ দিছে, মানে তারা দেউলিয়া ঘোষণা করছে, তারপর তাদেরকে আবার লোন দিছে। ঠিক আছে, এই যে লোন দেয়, লোনের বিনিময়ে তারা শুধুমাত্র ইন্টারেস্ট পে করে। ঠিক আছে, এবং ইন্টারেস্ট কিন্তু অনেক কম থাকে, ধরো 1% ইন্টারেস্ট। বুঝা গেছে? কিন্তু $1 বিলিয়ন 1% ইন্টারেস্ট তো $10 মিলিয়ন, তাই না? তো ওরা যেটা করবে শুধু ইন্টারেস্ট পে করে, বাট মূলধন কিন্তু তারা এখনো পে করে না। বুঝা গেছে? যেমন রিসেন্টলি বাংলাদেশে সবচাইতে বেশি, বাংলাদেশের বাজেট হয় না, বাংলাদেশের বাজেটে সবচাইতে বেশি বাজেট কে নেয় জানো? অ্যাডমিনিস্ট্রেশন। এই যে সকল সরকারি চাকরির হচ্ছে বেতন ভাতা যেগুলো আছে, এগুলাতে সবচাইতে বেশি টাকা ব্যয় হয়। ঠিক আছে, সেকেন্ডে কি ছিল জানো? এডুকেশন সেক্টর। বাংলাদেশে প্রায় 1 লাখ কোটি টাকার উপরে এডুকেশন সেক্টরে ব্যয় হতো। তারপরে ছিল তোমার সড়ক ও যোগাযোগ, এখানেও প্রায় 1 লাখ কোটি টাকার বাজেট হইতো। বাংলাদেশের টোটাল বাজেট কত? প্রায় 8 লাখ কোটি টাকা। ঠিক আছে না? কিন্তু রিসেন্টলি মানে ইন্টারেস্ট পেমেন্ট সেকেন্ডে চলে আসছে, সারপাসিং এডুকেশন, হেলথ কেয়ার এন্ড সবকিছু। বাংলাদেশে প্রায় এখন 80,000 কোটি টাকার উপরে লোন এন্ড ইন্টারেস্ট দেয়, যেটা হাসিনা কামাইছে। বুঝা গেছে? বাংলাদেশের জিডিপির প্রায় কত, জিডিপির মেবি 70-80% হচ্ছে তোমার লোন আছে। হ্যাঁ, ওকে, এখানেই বুঝতে হবে আইএমএফ আর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কোনো মুনাফা মেকিং কোম্পানি না। এরা হচ্ছে তৈরি হয়েছে এই কারণে যাতে সারা পৃথিবীকে তারা নিজেদের আওতার মধ্যে নিয়ে আসতে পারে। ওদের উদ্দেশ্য এইটা না আইএমএফ আর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বছর শেষে কয় টাকা লাভ করবে। ওদের কথা হচ্ছে ওদেরকে তৈরি করা হয়েছে যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে যাদের ইকোনমি শক্তিশালী না, ঠিক আছে, তাদেরকে এই লোন দিয়ে দিয়ে, তোমার ওই শর্ত দিয়ে দিয়ে তোমার আন্ডারে রাখবে, তোমাকে স্লেভ বানায় রাখবে। এই জন্যই তাদেরকে তৈরি করা হয়েছে। এবং তারা শুধুমাত্র ওয়েস্টের, বিশেষ করে যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জিতছে, এরপরে যখন পলিটিক্যাল থিওরি পড়াবো তখন একটা জিনিস পড়াবো, ওয়ার্ল্ড অর্ডার। ঠিক আছে, বর্তমান ওয়ার্ল্ড অর্ডার কে তৈরি করছে বলো? আমেরিকা, ইউরোপ, জাপান, তাই না? এই কান্ট্রিগুলা মিলে তারা, সরি জাপান তো সেকেন্ড ওয়ার্ল্ড হারছে, মেইনলি কি ইউরোপ, ব্রিটেন, ফ্রান্স আর হচ্ছে আমেরিকা, এরাই তৈরি করছে। এবং সেই সাথে জিতছিল কে? সোভিয়েত ইউনিয়ন। এরা চারজন মিলে কি হয়েছে, ওই যে ভেটো ক্ষমতা কয়টা ছিল? 4টা ছিল, প্রথমে 4টা ছিল, পরে তো চায়না গিয়ে দিয়ে 5টা হলো। এরাই আসলে ওই সিস্টেমটা ডেভেলপ করছে। তারাই ঠিক করে দিবে পৃথিবীতে কে বাণিজ্য করবে কে করবে না, তাদের নিয়ম ওয়াইজ চলবে ইন্টারন্যাশনাল বাণিজ্য। ওদের কাছে কেন ভেটো পাওয়ার, অন্যদের কাছে কেন নাই? বুঝো নাই? আরো অনেক কিছু সামনে যখন পলিটিক্যাল থিওরি পড়াবো তখন অনেক কিছু খেয়াল করবা। ওদের ওয়ার্ল্ড অর্ডারে দুনিয়ার সবকিছু আমেরিকার কথা ওয়াইজ চলে, কারণ ইউরোপ আমেরিকার কথা ওয়াইজ চলতেছে। ঠিক আছে, তো ওই আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করা হয়েছে সারা পৃথিবীতে যাতে ডলারের বাণিজ্যটা টিকে থাকে, সারা পৃথিবীতে যাতে আমেরিকার সভরেনিটি টিকে থাকে, এবং আমি যাতে ওই নিও কলোনিয়ালিজম বা নিও ইম্পেরিয়ালিজমের ধারণাগুলোকে সবার উপরে চাপাই দিতে পারি এবং তাদেরকে আমি কন্ট্রোল করতে পারি। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ যে এত টাকা দেয়, কম সুদে দেয়, ওদের সোর্সটা কি? এদের সদস্য কান্ট্রি আছে প্রত্যেকে। বাংলাদেশ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের না সদস্য না? ওয়ার্ল্ড ব্যাংকে মনে করো 196টা দেশ হচ্ছে এর সদস্য, আইএমএফ 190 কি 92 প্লাস এই দেশের সদস্য। এদেরকে যারা সদস্য কান্ট্রি আছে তারা একটা ফি দেয়। বুঝা গেছে? এই আমেরিকা একাই এইখানে 30%-এর উপরে টাকা দেয়। বুঝা গেছে? বাংলাদেশের দেওয়া লাগে ধরো 0.01%। ছোট, যত তোমার ইকোনমি ছোট কান্ট্রি হবে তোমার টাকার পরিমাণ কম দিতে হবে, খুবই কম, ন্যূনতম ফি দেওয়া লাগে। আর আমেরিকা নিজেই দিবে 30%-40%। যে 40% টাকা দিবে, যে স্পন্সর তোমার মেইন স্পন্সর, তার কথা তোমার শোনা লাগবে না? এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ কার্যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হলেও শোনে কার কথা? আমেরিকার কথা।
বুঝা গেছে না? কারণ টাকা তো ওই দেয়, ওর কাছ থেকে ফান্ড আসে, এটা তো কাগজে কলমে, ভিতরে কি হয় আমরা তো কেউ জানবো না। বুঝো নাই? যখন ঠেকায় পড়ে লোন নাই তখন তো কাগজে কলমে অনেক কিছুই হয়ে যায়, ওগুলা কোনোদিন সামনে আসবে না। বাট অ্যাকচুয়ালি কাগজে কলমে তারা 30 to 40% ঋণ দেয়, তাহলে স্বার্থ কার দেখবে? ওদেরটা দেখবে। এই ধরো আমেরিকা ভেনিজুয়েলা থেকে তুলে নিয়ে আসলো, IMF ওয়ার্ল্ড ব্যাংক কিছু বলছে, বা হচ্ছে অন্য কোনো অর্গানাইজেশন, জাতিসংঘ, ওই নিন্দা জানাই শেষ। বাট এখন হচ্ছে মনে করো কি বলবো, রাশিয়া কিছু করুক, গোটা ইউরোপ থেকে শুরু করে গোটা ওয়েস্ট সবাই মনে করো ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় ধসাই দিবে যে দেখো কত বড় টাইরেন্ট, সারা দুনিয়া ধ্বংস করে ফেললো। হাস্যকর অবস্থা কি জানো তোমার? আচ্ছা এটা এটা আচ্ছা ক্লাস শেষ করি তারপরে ওটা বলবো নি। তো মেইনলি হচ্ছে ওরা নিজেদের পারপাস সার্ভ করে, এরা মেইনলি হচ্ছে ডলারের আধিপত্য টিকে রাখার চেষ্টা করে, এবং এই যে নিও ইম্পেরিয়ালিজম বা নিও কলোনিয়ালিজমের যে ধারণাগুলো আছে এই জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। ঠিক আছে, ধন্যবাদ।